আমি মেজর ডালিম বলছি। পর্ব 15। বৈপ্লবিক অভ্যুত্থান এবং বিপ্লবোত্তর পরিস্থিতি। 12ই আগস্ট মিটিংয়ের পর শুরু হয় ঘড়ির কাঁটার সময় গোনার পালা। 14ই আগস্ট রাত ঢাকা ব্রিগেডের নাইট প্যারেড। এই অজুহাতে বিপ্লবের শেষ পর্যায়ে সব প্রস্তুতি শেষ করে 15ই আগস্ট সুবহে সাদেকে আল্লাহ তাআলার নাম করে বিপ্লব শুরু করা হলো। পূর্ব নির্ধারিত টার্গেটগুলোর ওপর অভিযান চালানো হলো। অতি সহজেই স্ট্র্যাটেজিক পজিশনগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো। শেখ মুজিব, শেখ মনি এবং শেরনিয়াবাতের বাড়ি থেকে বাধা এলো। প্রথম গোলাগুলি শুরু করা হলো বাড়িগুলো থেকেই। গুলিতে 3 জন বিপ্লবী শহীদ হলেন। অবস্থার পরিপ্রেক্ষিতে কমান্ডাররা নির্দেশ দিতে বাধ্য হলেন পাল্টা আক্রমণ চালানোর। সংঘর্ষে নিহত হলেন শেখ মুজিব এবং তার পরিবারের কয়েকজন সদস্য। শেখ মনি ও শেরনিয়াবাতের বাড়িতে অবস্থানরত অস্ত্রধারীদের কয়েকজন মারা গেলেন। অল্প সময়ের মধ্যে সব টার্গেটগুলি নিউট্রালাইজ করা সম্ভব হলো। রেডিও বাংলাদেশের মাধ্যমে দেশবাসীকে জানানো হলো শেখ মুজিবের সরকারের পতনের কথা। একই সাথে ঘোষণা করা হলো খন্দকার মোশতাক আহমেদ অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। মার্শাল ল জারি করা হলো দেশের বৃহত্তর স্বার্থে। জনগণের কাছে আবেদন জানানো হলো বিপ্লবের সমর্থনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক জীবনের নিরাপত্তা রক্ষার কাজে সেনাবাহিনীকে সাহায্য করার জন্য। স্বৈরাচারী মুজিব সরকারের পতন ঘটেছে জানতে পেরে সমগ্র জাতি সেদিন স্বতঃস্ফূর্তভাবে বিপ্লবকে অভিনন্দন জানিয়েছিলেন। আনন্দের আতিশয্যে ঢাকার রাস্তায় লোকের ঢল নেমেছিল। জনগণ সারা দেশ জুড়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল স্বৈরশাসনের নাগপাশ থেকে মুক্তি পেয়ে। মসজিদে মসজিদে লোকজন সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিকের সদস্যদের বিশেষ দোয়া এবং মিলাদের আয়োজন করেছিলেন। মিষ্টি বিতরণের ধুম পড়ে গিয়েছিল মহল্লায় মহল্লায়। শেখ মুজিব ও তার দোসরদের জন্য সেদিন বাংলাদেশের জনগণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেও ভুলে গিয়েছিলেন। সবারই এক কথা, দেশ জালিমের হাত থেকে বেঁচে গেছে। আমরা জানতাম বাকশালী শাসনে জনগণ প্রতিষ্ঠ, কিন্তু আওয়ামী বাকশালী গোষ্ঠী যে এতটা ধিক্কৃত হয়ে উঠেছিল জনগণের কাছে, সেটা উপলব্ধি করতে পেরেছিলাম বৈপ্লবিক পরিবর্তনের পর জনগণের অভূতপূর্ব এবং স্বতঃস্ফূর্ত সমর্থনের বহিঃপ্রকাশে। বাংলাদেশের মানুষ জাতির ক্রান্তি লগ্নে অতীতের সবসময় সঠিক রায় দিয়ে এসেছে, সেটাই তারা আরেকবার প্রমাণ করলেন 15ই আগস্টের বিপ্লবকে সমর্থন জানিয়ে। সমগ্র জাতির প্রতিক্রিয়া ব্যক্তিগতভাবে আমাকে অভিভূত করেছিল। জনগণের দেশপ্রেম দেখে জাতির প্রতি শ্রদ্ধায় মাথা নিচু করেছিলাম আমি। নিজেকে ধন্য মনে করেছিলাম জাতি এবং দেশের জন্য কিছু করতে পেরেছিলাম ভেবে। জীবনের ঝুঁকি নিয়ে বৃহত্তর স্বার্থে বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার সার্থকতা সেদিনই পেয়ে গিয়েছিলাম জনগণের দোয়া এবং আন্তরিক অভিনন্দনে। জনগণের উপর বিশ্বাস ও প্রত্যয় বেড়ে গিয়েছিল। বুঝে নিয়েছিলাম বাংলাদেশের 8 কোটি মুসলমানকে দাবিয়ে রাখতে পারবে না কোনো অপশক্তি। সব চক্রান্তের বুর্জ ভেদ করে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে নিজের স্থান করে নেবে একদিন বাংলাদেশে সচেতন সংগ্রামী জনতা। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের জোয়ারে সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ল রুশ ভারত চক্র। গণবিচ্ছিন্ন দেশবিরোধী বিশ্বাসঘাতকরা সেদিন প্রাণের ভয়ে লেজ গুটিয়ে আত্মরক্ষার জন্য গর্তে গিয়ে ঢুকে পড়েছিল। কিন্তু সেখানেও রেহাই পায়নি তারা। জনগণ জাতীয় বেঈমানদের খুঁজে বের করে ধরিয়ে দিতে থাকে আইন শৃঙ্খলা পালনকারী কর্তৃপক্ষের কাছে। এই অবস্থায় বাকশালী চক্রের যে সমস্ত নেতারা যান বাঁচাবার চেষ্টায় গা ঢাকা দিয়েছিলেন, তাদের অনেকেই জনগণের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে উপায়হীন হয়ে স্বেচ্ছায় সরকারের কাছে আত্মসমর্পণ করেছিলেন। জনাব তোফায়েল আহমেদ এবং জনাব আব্দুর রাজ্জাক তাদের মধ্যে অন্যতম। জনাব কাদের সিদ্দিকী টাঙ্গাইল থেকে একটি টেলিগ্রাম করে তাতে জানায় সে রাষ্ট্রপতির কাছে আত্মসমর্পণ করতে চায়। এই টেলিগ্রামের কোনো জবাব না পেয়ে প্রাণের ভয়ে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করে এবং পরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও সরকারের হাতে ক্রিয়ানক হয়ে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। ভারতীয় সীমান্ত বাহিনীর সহযোগিতায় তার দ্বারা পরিচালিত এক সশস্ত্র হামলায় মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক তরুণ অফিসার এবং 4 জন সৈনিক শহীদ হয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিয়া সরকার দেশদ্রোহিতার অভিযোগে তার বিচার করে। বিচারে আদালতে তাকে দোষী সাব্যস্ত করে দীর্ঘমেয়াদী সাজা প্রদান করে। তখন থেকেই রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে ভারতে দীর্ঘ সময় অবস্থান করে হালে বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে আবার পুনর্বাসিত হয়েছে সেই কাদের সিদ্দিকী। কাদের সহযোগিতায় রাষ্ট্রদ্রোহিত কাদের সিদ্দিকী আবার বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেল, এই রহস্যের উদ্ঘাটনে ঘটবে একদিন এই বাংলাদেশের মাটিতেই। ফিরে যাওয়া যাক 15ই আগস্টে।
অপারেশন শেষ। রেডিওতে সরকার পতন এবং শেখ মুজিবের নিহত হবার খবর ঘোষিত হয়েছে। আমি কিছু জরুরি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ ক্যাপ্টেন শাহরিয়ার হেসে জানালো, রক্ষী বাহিনীর 3টি ট্রাক এবং একটি জিপ টিএসসির দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছে। বুঝতে পারলাম এরা রক্ষী বাহিনীর টহলদার ইউনিট। শেখ মুজিবের বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে টহল দিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে শেখ মুজিবের মৃত্যু সংবাদ যদি শুনে থাকে তবে তাদের প্রতিক্রিয়া বিরূপ হওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে সংঘর্ষ অনিবার্য। আর যদি না শুনে থাকে তবে তাদের খবরটা জানিয়ে তাদের সমর্থন আদায় করার চেষ্টা করতে হবে। কয়েক মুহূর্ত চিন্তা করে শাহরিয়ারকে বললাম, আমি ওদের মনোভাব ও প্রতিক্রিয়া বোঝার জন্য যাচ্ছি। ওদের সমর্থন না পেলে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য তুমি তৈরি থেকো। জিপ চালিয়ে একাই বেরিয়ে এলাম গেট দিয়ে। পিজি হাসপাতালের সামনে পৌঁছতেই দেখলাম কনভয়টি পাবলিক লাইব্রেরির সামনে এসে থেমেছে। আমি জিপ থেকে নেমে এগিয়ে গিয়ে দেখলাম জিপে বসে আছে রক্ষী বাহিনীর একজন লিডার আমাকে দেখে গাড়ি থেকে নেমে স্যালুট করে দাঁড়ালো। তুমি এখানে কি করছো? প্রশ্ন করলাম। আমরা টহল দিচ্ছিলাম বিশ্ববিদ্যালয় এলাকায়, গোলাগুলির শব্দ শুনে এদিকে এসেছি, জবাব দিল লিডার। বুঝলাম ওরা বিপ্লব ও মুজিবের মৃত্যুর খবরটা এখনো শোনেনি। লিডার জিজ্ঞাসা করলো, ব্যাপার কি স্যার? বললাম, শেখ মুজিব সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শেখ মুজিব মারা গেছেন বৈপ্লবিক অভ্যুত্থানে। এই পরিস্থিতিতে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, তোমরা এই পরিবর্তনের পক্ষে না বিপক্ষে। অল্পক্ষণ চিন্তা করে লিডার বলল, আমরা পরিবর্তনের সপক্ষে। আমি হাফ ছেড়ে বাঁচলাম। ট্রুপসদের গাড়ি থেকে নামিয়ে তাদের সমস্ত ঘটনা খুলে বলে তাদের মতামত জানতে চাইলে সবাই এক বাক্যে পরিবর্তনকে সমর্থন জানালো। এরপর সবাইকে সাথে নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, সিপাহী সিপাহী ভাই ভাই প্রভৃতি স্লোগান দিতে দিতে রেডিওতে ফিরে এলাম। রক্ষী বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে বুঝেছিলাম ওদের সম্পর্কে আমাদের মূল্যায়ন ছিল নির্ভুল। অল্প কিছুক্ষণের মধ্যেই কর্নেল তাহের, কর্নেল আকবর হোসেন, মেজর শাহজাহান কোমর, মেজর জিয়াউদ্দিন, মেজর রহমতুল্লাহ, ক্যাপ্টেন মাজেদ এবং এক্স-পিএমএ ক্যাডেট মোস্তাক ও সারাফত এসে হাজির হলো রেডিও বাংলাদেশে। ঘোষণা শুনেই এসেছে তারা বিপ্লবের প্রতি তাদের সমর্থন এবং অভিনন্দন জানাতে। খবর এলো পরিকল্পনা অনুযায়ী মেজর আমিন আহমেদ চৌধুরী ইতিমধ্যে সাভারে রক্ষী বাহিনীর ক্যাম্পকে নিরস্ত্র করে তাদের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল রশিদ চলে গেছে জনাব খন্দকার মোশতাক আহমেদকে নিয়ে আসার জন্য। আর আমি গেলাম মেজর জেনারেল জিয়াউর রহমান ও বাহিনী প্রধানদের নিয়ে আসতে। ঘটনাগুলি ঘটছিল অতি তড়িৎ গতিতে। ঢাকা সেনানিবাস তখন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে। খুশির জোয়ার বয়ে যাচ্ছে সারা ক্যান্টনমেন্টে। অতি প্রত্যুষে বিপ্লবের খবর পেয়ে জেনারেল শফিউল্লাহ ব্রিগেড কমান্ডার সাফায়াত জামিলকে ফোনে নির্দেশ দিয়েছিলেন বিপ্লবকে প্রতিহত করার জন্য। কিন্তু ব্রিগেড কমান্ডার সাফায়াত জামিলের পক্ষে তখন কিছুই করা সম্ভব ছিল না। তিনি ব্রিগেড কমান্ডার ছিলেন বটে, কিন্তু তার অধীনস্থ রেজিমেন্ট এবং ব্যাটালিয়নগুলো সবই তখন সেনা পরিষদের নিয়ন্ত্রণে, বৈপ্লবিক অভ্যুত্থানের সপক্ষে। সাফায়াত জামিলের কাছ থেকে নিরাশ হয়ে জেনারেল শফিউল্লাহ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে অনুরোধ জানান কিছু করার জন্য। ব্রিগেডিয়ার খালেদ জবাবে তাকে জানান, বঙ্গবন্ধু ইজ ডেড, দি আর্মি হ্যাজ রিভল্টেড অ্যান্ড হোল আর্মি হ্যাজ সেলিব্রেটেড। এই পরিস্থিতিতে তার কারো কিছু করার নেই বলে তিনি অভিমত প্রকাশ করেন। ঘণ্টাখানেকের মধ্যেই আমি জেনারেল শফিউল্লাহ, জেনারেল জিয়াউর রহমান, বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খন্দকার, নৌবাহিনী প্রধান এম.এইচ. খানকে সঙ্গে নিয়ে ফিরে এলাম রেডিও বাংলাদেশে। রশিদ ফিরে এলো জনাব খন্দকার মোশতাক আহমেদকে নিয়ে। আমিন ফিরে এলো তৎকালীন ভারপ্রাপ্ত রক্ষী বাহিনীর প্রধান কর্নেল আবুল হাসানকে সঙ্গে নিয়ে। বিডিআর প্রধানকেও ডেকে আনা হলো। রাষ্ট্রপতি মোশতাক আহমেদ রেডিওতে জাতির প্রতি তার ঐতিহাসিক ভাষণ দিলেন। প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা সবাই রাষ্ট্রপ্রধান খন্দকার মোশতাক আহমেদের আনুগত্য প্রকাশ করে বৈপ্লবিক অভ্যুত্থানের সপক্ষে ভাষণ দিলেন রেডিওতে। কয়েক ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নেতারা অনেকেই গ্রেফতার হন। ওই দিনই জনাব খন্দকার মোশতাক আহমেদ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। অস্থায়ী বিচারপতি সৈয়দ এ.বি. মাহমুদ হোসেন এই অনুষ্ঠান পরিচালনা করেন। একই দিন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন জনাব মাহমুদুল্লাহ। মন্ত্রিপরিষদও গঠিত হয় সেদিনই। মন্ত্রিসভার সদস্যবৃন্দ, পূর্ণ মন্ত্রীগণের তালিকা: বিচারপতি আবু সাইদ চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী, ফণীভূষণ মজুমদার, মোহাম্মদ সোহরাব হোসেন, আব্দুল মান্নান, মনোরঞ্জন ধর, আব্দুল মোমেন, আসাদুজ্জামান খান, ডক্টর
আর মল্লিক, ডক্টর মোজাফফর আহমদ চৌধুরী মন্ত্রিসভার সদস্যবৃন্দ। প্রতিমন্ত্রীগণের তালিকা: শাহ মোয়াজ্জেম হোসেন, দেওয়ান ফরিদ গাজী তাহেরউদ্দিন ঠাকুর, অধ্যাপক নুরুল ইসলাম মঞ্জুর, কে ওবায়দুর রহমান, মোসলেম উদ্দিন খান, রিয়াজউদ্দিন আহমেদ, ক্ষিতীশ চন্দ্র মণ্ডল, সৈয়দ আলতাফ হোসেন, মুমিন উদ্দিন আহমেদ। খন্দকার মোশতাক সম্পর্কে আমাদের মূল্যায়ন সঠিক প্রমাণিত হয়েছিল পরবর্তীকালে। বাকশাল সরকারের 18 জন মন্ত্রীর 10 জন এবং 9 জন প্রতিমন্ত্রীর 8 জনই খন্দকার মোশতাকের সরকারে যোগদান করেছিলেন 15 আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থানকে সমর্থন জানিয়ে। পাকিস্তান অভ্যুত্থানের প্রথম দিনই খন্দকার মোশতাক সরকারকে স্বীকৃতি দেয়। যে সৌদি আরব মুজিব সরকারকে দীর্ঘ 4.5 বছর স্বীকৃতি দেওয়া থেকে বিরত ছিল, সেই সৌদি আরব ও অভ্যুত্থানের দ্বিতীয় দিনে মোশতাক সরকারকে স্বীকৃতি দান করে। গণচীন শুধু মোশতাক সরকারকে স্বীকৃতিই দান করেনি, পিকিং, বেতার এবং ভয়েস অব আমেরিকা অভ্যুত্থানের সমর্থনে একই সাথে হুঁশিয়ার বাণী প্রচার করে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন একটি অভ্যন্তরীণ ব্যাপার। সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার বিদেশি কোনো প্রকার হস্তক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং গণচীন সহ্য করবে না। এ ধরনের হস্তক্ষেপে আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে বিধায় গণচীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের হস্তক্ষেপে নিশ্চুপ থাকবে না। আঞ্চলিক স্থিতিশীলতা বজিয়ে রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপই তারা গ্রহণ করবে। শুধু হুঁশিয়ারি নয়, গণচীনের সেনাবাহিনীকে ভারতের যে কোনো আগ্রাসী হামলার মোকাবেলায় সীমান্তে অবস্থান জোরদার করে তোলার হুকুম দিয়েছিল গণচীনের সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র এবং গণচীনের হুঁশিয়ারি এবং দেশের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের পরিপ্রেক্ষিতে ভারতীয় সরকার 17 আগস্ট বাংলাদেশের আগ্রাসী সামরিক অভিযান চালাবার সিদ্ধান্ত গ্রহণ করেও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে বাধ্য হয়। শুধু তাই নয়, অভ্যুত্থানের 12 দিনের মাথায় জাপান, ইরান, সোভিয়েত ইউনিয়ন এবং আরো 39টা দেশের সাথে ভারতও মোশতাক সরকারকে স্বীকৃতি প্রদান করে। অস্থায়ী সরকারের গৃহীত নীতি এবং পদক্ষেপ সমূহ: ক্ষমতা গ্রহণের পরই খন্দকার মোশতাক শক্ত হাতে রাষ্ট্র ব্যবস্থার হাল ধরেন। সেনা পরিষদ তাকে পর্দার অন্তরাল থেকে সার্বিক সাহায্য প্রদান করতে থাকে। অনেক কিছুই করণীয়। খুব সতর্কতার সাথে অগ্রাধিকার ঠিক করা হচ্ছিল প্রতি ক্ষেত্রে। রেড ক্রসের চেয়ারম্যান পদ থেকে কুখ্যাত গাজী গোলাম মোস্তফাকে অপসারিত করে বিচারপতি BS সিদ্দিককে তার পদে নিযুক্ত করা হয়। রাষ্ট্রপতির 9 নং আদেশ বাতিল করা হয়। রাষ্ট্রপতি মোশতাক এক অধ্যাদেশ জারি করে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘোষণা করে দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার অঙ্গীকার ঘোষণা করেন। মুজিব কর্তৃক দেশকে 61টি জেলায় বিভক্ত করে গভর্নর নিয়োগের পরিকল্পনা বাতিল করা হয়। দেশের 19টি জেলা পুনঃপ্রতিষ্ঠা করে জেলা প্রশাসকের হাতে প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়। দুর্নীতি এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগে সাবেক উপরাষ্ট্রপতি মুজিব সরকারের 6 জন মন্ত্রী, 10 জন সংসদ সদস্য, 4 জন আমলা এবং 12 জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিচারের জন্য 2টো বিশেষ আদালত গঠিত হয়। সামরিক বাহিনীর 36 জন দুর্নীতিপরায়ণ অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। রাজবন্দীদের তালিকায় প্রস্তুত করার জন্য বিলুপ্ত রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতার আবেদন জানানো হয়। সরকারি আদেশে মশিউর রহমান এবং অলি আহাদকে বিনা শর্তে মুক্তিদান করা হয় 25 আগস্টে। একই দিনে জেনারেল ওসমানীকে রাষ্ট্রপতির নয়া সামরিক উপদেষ্টা পদে নিয়োগ করা হয়। মেজর জেনারেল খলিলুর রহমানকে জয়েন্ট চিফ অফ ডিফেন্সে স্টাফ হিসেবে এবং মেজর জেনারেল শফিউল্লাহ স্থানে মেজর জেনারেল জিয়াউর রহমানকে আর্মি চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ করা হয়। বিমান বাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হন এয়ার ভাইস মার্শাল তোয়াব। দৈনিক ইত্তেফাক এবং দৈনিক সংবাদ পত্রিকা দুইটি মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। 16 আগস্ট মজলুম নেতা মাওলানা ভাসানী নয়া সরকারের প্রতি সমর্থন জ্ঞাপন করে এক বার্তা পাঠান। দেশের প্রায় সমস্ত জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল, নেতা এবং গণসংগঠনের সমর্থন লাভ করতে সমর্থ হয় নতুন সরকার। তারা সবাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে তাদের সাহসী পদক্ষেপের জন্য আন্তরিক অভিনন্দন জানান। 3 অক্টোবর প্রেসিডেন্ট মোশতাক ঘোষণা করেন 1976 সালের 15 আগস্ট হতে দেশে বহুদলীয় অবাধ রাজনীতি পুনরায় চালু করা হবে এবং 1977 সালের 28 ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন সংগঠিত করা হবে। এভাবে উল্লেখিত পদক্ষেপগুলো নেবার ফলে দেশের সার্বিক অবস্থার অতি অল্প সময় শুধুমাত্র স্বাভাবিক হয়ে উঠেছিল তাই নয়, দেশের আইন শৃঙ্খলা, প্রশাসনিক ব্যবস্থা এবং কলকারখানার উৎপাদনেও অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। বাজারে জিনিসপত্রের দাম কমে যায়, দেশে চুরি ডাকাতি এবং চোরাচালানের মাত্রা কমে যায় বহুলাংশে।
দেশে স্থিতিশীলতা ফিরে আসে পূর্ণ মাত্রায়। দেশে বিদেশে অস্থায়ী সরকারের নীতিসমূহ এবং পদক্ষেপগুলি প্রশংসিত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাপ্তাহিক দি টাইমস প্রেসিডেন্ট খন্দকার মোশতাকের উপর একটি বিশেষ সংখ্যা প্রকাশিত করে। সেখানে তৃতীয় বিশ্বের একজন সাধারণ স্টেটম্যান, ক্ষুরধার বুদ্ধিমত্তার অধিকারী একজন রসিক ব্যক্তি বলে অভিহিত করা হয়। তার সম্পর্কে এও বলা হয়, আকারে ছোট হলেও বুদ্ধি এবং রাজনৈতিক প্রজ্ঞার দিক থেকে তিনি ছিলেন ভারতের লাল বাহাদুর শাস্ত্রীরও উপরে। এ ধরনের উক্তি যে কোনো জাতির জন্যই বিশেষ গর্বের বিষয়। 15ই আগস্ট ছিল জাতীয় মুক্তির দিন। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো থেকেই সেই সত্যকে তুলে ধরা হয়েছিল। ইতিহাসও সেই সত্যকেই বহন করবে। 1975 সালের 15ই আগস্ট বিপ্লব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। সমসাময়িক দেশ বিদেশের প্রতিক্রিয়াতেই তা লেখা রয়েছে, ইতিহাসেও তা থাকবে। আজ আর একথা বলার অপেক্ষা রাখে না যে 30 বছর আগে স্বাধীনতার যাত্রাকাল থেকে ক্ষমতাসীনরা যদি মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা না করত, যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকতো, যদি বেঁচে থাকার মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক কার্যক্রম ও সংগঠনের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকতো, যদি অন্যায়, অত্যাচার, হত্যা, নির্যাতন না হতো, যদি সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকতো, তাহলে দুর্বিষহ যন্ত্রণা থেকে নাজাত পাওয়ার জন্য 75-এর 15ই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থানের প্রয়োজন হতো না। 16ই আগস্ট 1975 দৈনিক ইত্তেফাকে ঐতিহাসিক নবযাত্রা নামে সম্পাদকীয়র অংশবিশেষ পাঠকদের জন্য তুলে ধরছি। দেশ ও জাতির এক ঐতিহাসিক প্রয়োজন পূরণে 15ই আগস্ট শুক্রবার প্রত্যুষে প্রবীণ জননায়ক খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সরকারের সর্বময় ক্ষমতা গ্রহণ করিয়াছে। পূর্ববর্তী সরকার ক্ষমতাচ্যুত হইয়াছেন এবং এক ভাবগম্ভীর অথচ অনাড়ম্বর অনুষ্ঠানে খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করিয়াছেন। দেশের আইন শৃঙ্খলা সংস্থাসমূহ যথা বাংলাদেশ রাইফেলস, পুলিশ এবং রক্ষী বাহিনীর প্রধানগণ নতুন সরকারের প্রতি তাদের আকণ্ঠ অনুগত্য এবং জ্ঞাপন করিয়াছেন। বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে এই পরিবর্তনের এক বিষাদময় পটভূমি রহিয়াছে। 30 লক্ষ শহীদের রক্ত এবং অসংখ্য মা বোনের পবিত্র ইজ্জতের বিনিময়ে আমরা একদিন যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেখানে আমাদের আশা এবং স্বপ্ন ছিল অপরিমেয়। কিন্তু বিগত 3.5 বছরেও ঊর্ধ্বকালে দেশবাসী বাস্তব ক্ষেত্রে যাহা লাভ করিয়াছে, তাহাকে এক কথায় হতাশা এবং বঞ্চনা ছাড়া কিছুই বলা যায় না। দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের 7.5 কোটি মানুষের সত্যিকার আশা আকাঙ্ক্ষার রূপায়ণে খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনীকে সেই ঐতিহাসিক দায়িত্ব নিতে আগাইয়া আসিতে হইয়াছে। তারও কারণ ছিল, পূর্ববর্তী শাসকচক্র সাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের সমস্ত পথ রুদ্ধ করিয়া রাখিয়া সাধারণ সামরিক বাহিনীর হস্তক্ষেপকে অনিবার্য করিয়া তুলিয়াছিল। কিন্তু ইতিহাসের গতিতে কোনোদিন ক্ষমতা লিপ্সার বাদ দিয়া ঠেকাইয়া রাখা যায় না। আজকের এই ঐতিহাসিক মুহূর্ত আমাদের দায়িত্ব অনেক। বাংলাদেশের এক মহাক্রান্তি লগ্নে জননায়ক খন্দকার মোশতাক আহমেদ নেতৃত্বে সশস্ত্র বাহিনী যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করিয়াছে, তাহাকে সুসংহত করিতে হইলে জনগণের প্রতি অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধভাবে আগাইয়া যাইতে হইবে। 15ই আগস্টের জনপ্রিয় অভ্যুত্থান নৈতিক এবং সাংবিধানিক উভয় প্রকার স্বীকৃতি পেয়েছিল। জনগণের স্বতঃস্ফূর্ততা এবং সমর্থন গিয়েছিল নৈতিক স্বীকৃতি এবং সংসদের 2/3 ভোটে গৃহীত পঞ্চম সংশোধনীর মাধ্যমে দেয়া হয়েছিল সাংবিধানিক স্বীকৃতি। বস্তুত শেখ মুজিব তার নিজের এবং পরিবারের ক্ষমতাকে চিরস্থায়ী একটা ভিত্তি দেওয়ার লক্ষ্যে বাকশালী স্বৈরাচারী কায়েম করেছিলেন। এভাবেই যুগ যুগ ধরে স্বৈরাচারী শাসকরা আবির্ভূত হয়। এরা একই নিয়মে ক্ষমতা কুক্ষিগত করে। জার্মানির হিটলারের উত্থান ঘটেছিল এভাবে। নাৎসি পার্টি তাকে মহামানব আখ্যায়িত করেছিল। বাকশালীরাও স্লোগান তুলেছিল, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। ফলশ্রুতিতে মুজিব পরিণত হয়েছিলেন একজন স্বৈরাচারী রাষ্ট্রনায়কে। ইটালিতে মুসোলিনির আবির্ভাবও ঘটেছিল একই প্রক্রিয়ায়। আওয়ামী লীগের শাসনকাল ছিল বর্বরতার নজিরে পূর্ণ। সংসদীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে একদলীয় ব্যবস্থার প্রবর্তক। সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সহ সকল রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। জাতি কখনোই এই কলঙ্কিত ইতিহাসের কথা অন্তর থেকে মুছে ফেলতে পারে না। আওয়ামী বাকশালী শাসনামল ছিল মূলত হত্যার ইতিহাস, নারী নির্যাতনের ইতিহাস, লুণ্ঠনের ইতিহাস, শোষণের ইতিহাস, চোরাচালানের ইতিহাস, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতীয় সম্প্রসারণবাদের
পায়ের তলায় লুটিয়ে দেবার ইতিহাস, জাতীয় অর্থনীতিকে বিকিয়ে দেবার ইতিহাস, রক্ষী বাহিনীর শ্বেত সন্ত্রাসের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের চেতনা এবং লাখো শহীদের রক্তের সাথে বেইমানির ইতিহাস, রাষ্ট্রীয়করণের নামে আওয়ামী লীগ ব্যাংক, বিমা, মিল, কলকারখানা হরিলুট করেছিল, দেশের সম্পদ পাচার করার জন্য সীমান্তকে উন্মুক্ত করে দিয়েছিল। আওয়ামী শাসনামল অবাধ লুটপাটের ফলে বাংলাদেশ বিশ্বের বুকে তলাহীন ঝুড়ি আখ্যা পেয়েছিল। আওয়ামী লীগের আমলে বিদেশি সাহায্যের বেশিরভাগ মালই ভারতের কলকাতা এবং বিশাখাপাউম বন্দরে খালাস পেত। ৭১-এর যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞের পর ৭২-এ কোনো দুর্ভিক্ষ না হয়ে আওয়ামী লীগের শাসন এবং শোষণের ফলে ৭৪-এ দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। অনাহারে মারা গিয়েছিল লাখ লাখ আদম সন্তান। ডাস্টবিনের উচ্ছিষ্ট নিয়ে কারাকারি করেছিল মানুষ আর কুকুর। অনাহারে মৃত ব্যক্তিদের কলাপাতার কাফনে দাফন করতে হয়েছে। খুন্নি বৃত্তির জন্য বন্য লতা পাতা, কচু ঘেঁচু এবং কলা গাছের কাণ্ড সংগ্রহে ব্যস্ত জাল পড়া বাসন্তীরা আওয়ামী কুশাসনের ঐতিহাসিক সাক্ষী। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সরকারিভাবে ভারত থেকে সুন্দরী এবং সুহাগী নামের ১.৫ হাত প্রস্থ এবং ৭ হাত দৈর্ঘ্য শাড়ি আমদানি করে আওয়ামী লীগ বস্ত্রহীন এবং নিরস্ত্র দুর্ভিক্ষ পীড়িত মানুষের সাথে জঘন্য মশকরা করেছিল। জনগণ ক্ষুব্ধ হয়ে ওই কাপড়ের নাম দিয়েছিল উলঙ্গ বাহার শাড়ি। আওয়ামী লীগ এবং বাকশাল সরকার তাদের শাসনামলে এদেশের জনগণকে গণতন্ত্রের নামে দিয়েছিল স্বৈরাচার, সমাজতন্ত্রের নামে শুরু করেছিল সামাজিক অনাচার, বাঙালি জাতীয়তাবাদের নামে জাতিকে করেছিল বিভক্ত, আর ধর্মনিরপেক্ষতার নামে জুগিয়েছিল ধর্মহীনতার ইন্ধন। স্বৈরাচারে মুজিব সরকার সুপ্রিম কোর্টের সাংবিধানিক ক্ষমতা পর্যন্ত কেড়ে নিয়েছিলেন। ১৫ই আগস্টের বৈপ্লবিক পরিবর্তন যদি না হতো, তাহলে গণতন্ত্রের বদ্ধভূমিতে আজকের শতাধিক রাজনৈতিক দলকে একদলীয় বাকশালের ধ্বজা বহন করেই বেড়াতে হতো। এমনকি আওয়ামী লীগ নামক কোনো দলের পুনর্জন্ম হতো না। আওয়ামী বাকশালীদের অনাথ সৃষ্টির জন্য বিধ্বস্ত সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার ঘানি দেশবাসীকে অনির্দিষ্টকালের জন্য টানতে হতো। দেশ স্বাধীন হওয়ার পর হাজার হাজার কোটি টাকার অস্ত্র, গোলাবারুদ, স্বর্ণ, মূল্যবান ধাতু, যানবাহন, মিল কারখানার মেশিনপত্র, কাঁচামাল ভারতের হাতে তুলে দিয়ে আওয়ামী লীগ সমগ্র জাতিকে প্রতিপক্ষ করে স্বাধীনতার সোল এজেন্ট সেজে বসেছিল। এসবের প্রতিবাদ করতে যাওয়ায় দেশমাতৃকার অন্যতম সেরা সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলকে গ্রেফতার করা হয়েছিল। প্রাণ হারাতে হয়েছিল বিপ্লবী সিরাজ শিকদার এবং হাজারো মুক্তিযোদ্ধাকে। লাঞ্ছনার শিকারে পরিণত হতে হয় অনেক দেশপ্রেমিককে। দীর্ঘমেয়াদী অসম চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বন্ধক রেখেছিল আওয়ামী লীগ। লাল বাহিনী, নীল বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী, রক্ষী বাহিনী সহ ইত্যাকার নানা রকম বাহিনীর গঠন দ্বারা দুঃশাসন, নৈরাজ্য সৃষ্টি করার মধ্য দিয়ে বিনা বিচারে ৩০,০০০ থেকে ৪০,০০০ রাজনৈতিক কর্মীর প্রাণ সংহার করার কালো ইতিহাস আওয়ামী লীগের দ্বারাই সৃষ্টি হয়েছিল। বন্দী অবস্থায় রাজনৈতিক নেতা জনাব সিরাজ শিকদারকে নির্মমভাবে পাশবিক অত্যাচার করে হত্যা করার পর শেখ মুজিব স্বয়ং সংসদ অধিবেশনে ক্ষমতার দম্ভে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? জাতির আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার উদ্দেশ্যে যে ব্যবস্থা গ্রহণ করা হয়, সে ব্যবস্থা টিকে থাকতে পারে না। জনসমর্থন ছাড়া কোনো ব্যবস্থাই দীর্ঘস্থায়ী হতে পারে না। জাতীয় বেইমান এবং বিশ্বাসঘাতকরা যখন জাতির কাঁধে একনায়কতন্ত্র এবং স্বৈরতন্ত্রের বোঝা চাপিয়ে দেয়, জাতীয় স্বার্থ বিকিয়ে দেয়, ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য মির্জাফর বা রাজাকার আলবদরের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন তাদের অন্যায়, অত্যাচার, শোষণ, নির্যাতন থেকে দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য, তাদের দুঃশাসন উৎখাত করার জন্য দেশপ্রেমিকদের বিপ্লবের পথ অবলম্বন করতে হয়েছে যুগে যুগে। একই যুক্তিতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ। সে বিপ্লব ছিল একটি সফল অভ্যুত্থান। দেশ এবং জাতি মুক্তি পেয়েছিল দাসত্বের নাগপাশ এবং স্বৈরশাসনের শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে। বাকশাল সরকারকে উৎখাত এবং মোস্তাক সরকারের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন একথাই গ্রহণ করেছিল। জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে বাকশালের কোনো সম্পর্ক ছিল না। একদলীয় শাসন ব্যবস্থার প্রতি জনসমর্থনও ছিল না। ১৫ই আগস্টের বিপ্লব স্বতঃস্ফূর্ত জনসমর্থন পেয়ে একটি জনপ্রিয় অভ্যুত্থানে পরিণত হয়।
1979 সালের 4 এপ্রিল জাতীয় সংসদে মরহুম শেখ মুজিবের উপর একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয়। তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন মরহুম জিয়াউর রহমান এবং স্পিকার ছিলেন মির্জা গোলাম হাফিজ। কোনো মৃত ব্যক্তির উপর রাষ্ট্রীয়ভাবে শোক প্রস্তাব উত্থাপন করতে গেলে প্রথাগতভাবে তার জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় এবং সংসদের কার্যবিবরণীতে তা লিপিবদ্ধ করা হয়। 1979 সালের 4 এপ্রিল শেখ মুজিবের উপর যে শোক প্রস্তাব উত্থাপন করা হয় তার উত্থাপন করেন স্বয়ং মির্জা গোলাম হাফিজ। তার পঠিত শেখ মুজিবের জীবন বৃত্তান্তের শেষ লাইনে বলা হয়, 1975 সালের 15 আগস্ট এক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তিনি মৃত্যু মুখে পতিত হন। এটাই মূল কথা, শেখ মুজিবের মৃত্যু একটি সাধারণ হত্যাকাণ্ড নয়। শেখ মুজিব রহমানের মৃত্যু হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের বৈপ্লবিক অভ্যুত্থানের প্রক্রিয়ায়। একই দিনে শেখ মুজিবের পতনের রাজনৈতিক দিকটি খুব পরিষ্কার এবং স্বচ্ছ করে ব্যাখ্যা করে দিলেন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। সেটা তিনি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুমোদন ক্রমে। তিনি বলেছিলেন 1975 সালের 25 জানুয়ারি মাত্র 15 মিনিটের মধ্যে যে কুখ্যাত কালা আইন পাশ করে বাকশাল নামক একদলীয় স্বৈরাচারী জগদ্দল পাথর দেশের তৎকালীন 8 কোটি লোকের বুকে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটা ছিল একটা সংসদীয় কুদাতা অভ্যুত্থান। ওই একদলীয় স্বৈরাচারী অভ্যুত্থানের বিরুদ্ধে 1975 সালের 15 আগস্ট সংগঠিত হয় বৈপ্লবিক অভ্যুত্থান। একই অধিবেশন পরে তিনি ইনডেমনিটি বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি 1941 ভোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। ফলে ইনডেমনিটি অধ্যাদেশ পঞ্চম সংশোধনী হিসেবে সংবিধানে সংযোজিত হয় এবং দেশের শাসনতন্ত্রের অংশ পরিণত হয়। এভাবে জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং নির্বাচিত সদস্যরা 15 আগস্টের বিপ্লবের সপক্ষে চূড়ান্ত ফয়সালা করে বিপ্লব এবং বিপ্লব সংগঠনকারীদের সাংবিধানিক বৈধতা দান করেছিলেন। 15 আগস্ট 1975-এর বৈপ্লবিক সফল অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা জনগণের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিরভাস্বর হয়ে থাকবে, অম্লান হয়ে থাকবে নিজ মহিমায়। সেদিন আগস্ট বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশের মাটি থেকে স্বৈরশাসনের একনায়কত্ব এবং একদলীয় শাসন ব্যবস্থার পতন ঘটেছিল এবং উন্মোচিত হয়েছিল বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দ্বার। আগস্ট বিপ্লব ব্যবসায়ী কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে রাজনীতিতে গতিশীলতার সৃষ্টি করে সূচনা করে এক নতুন দিগন্তের। 15 আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থান এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর যে জাতীয়তাবাদী চেতনা এবং গণতান্ত্রিক রাজনীতির উন্মেষ ঘটেছিল জাতীয় জীবনের প্রতি ক্ষেত্রে, তারই ধারা আজও দুর্বার গতিতে বয়ে চলেছে। নিঃস্বার্থ দেশপ্রেম এবং জাতীয় মুক্তির প্রতীক 15 আগস্টের সফল বৈপ্লবিক অভ্যুত্থান এবং তার চেতনা সর্বকালের সর্বযুগে এদেশের প্রতিটি দেশপ্রেমিক এবং সচেতন নাগরিক ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাবে নব্য সৃষ্ট মির্জাফর এবং জাতীয় বেঈমানদের উৎখাত করতে। জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুসংহত করার জ্বলন্ত নিদর্শন 15 আগস্টের মহান বিপ্লব। প্রতি বিপ্লবী চক্রান্ত, মোশতাক সরকার এবং সেনা পরিষদ। মোশতাক সরকার গঠিত হবার পর খুবই নাজুক পরিস্থিতিতে সেনা পরিষদ তাদের নিজস্ব প্রোগ্রাম বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করেছিল। 15 আগস্ট 1975 সালের সফল বৈপ্লবিক অভ্যুত্থানের বিজয়কে আপামর দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানালেও পরাজিত বাকশালী চক্র এবং জাতীয় স্বার্থবিরোধী মহল সহজে এই পরিবর্তনকে মেনে নিতে পারছিল না। তারা জনসমর্থনের পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষভাবে এই বিপ্লবের বিরোধিতা করতে না পেরে গোপনে তাদের হারানো স্বর্গ ফিরে পাবার আশায় তাদের বিদেশি প্রভুদের যোগ সাজসে চক্রান্তের জাল বুনতে শুরু করে বিপ্লবের পর মুহূর্ত থেকে। তাদের এ ধরনের তৎপরতা সম্পর্কে আমাদের সদা সতর্ক থাকতে হচ্ছিল। বিপ্লবের পর পরাজিত শক্তিকে সমূলে বাংলাদেশের মাটি থেকে উপড়ে ফেলার জন্য আমরা সচেষ্ট ছিলাম। সর্বদলীয় সরকার কায়েম করে তার তত্ত্বাবধানে যথাশীঘ্র সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে জাতীয়তাবাদী চেতনায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে। একই সাথে উদ্যোগ নেওয়া হয়েছিল জাতীয় রক্ষী বাহিনীকে প্রপার স্ক্রিনিং এর পর সেনাবাহিনীর সাথে একত্রীভূত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেনাবাহিনী পুনর্গঠন করে বিপ্লবের সপক্ষ শক্তিকে সুসংবদ্ধ করার। সেনা পরিষদের পক্ষ থেকে এই বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছিল নবনিযুক্ত সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। বিপ্লবের প্রতি পূর্ণ সমর্থন দানকারী জেনারেল ওসমানীকে নিয়োগ করা হয় প্রেসিডেন্ট মোশতাকের সামরিক উপদেষ্টা। তার মূল দায়িত্ব ছিল বাংলাদেশের উপেক্ষিত সামরিক বাহিনীর সার্বিক কাঠামো নতুন করে জাতীয় প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ধাঁচে গড়ে তোলা।
সেনাবাহিনীর পুনর্গঠনের কাজটি তখনকার পরিপ্রেক্ষিতে ছিল খুবই জটিল এবং দুরূহ একটি কাজ। রক্ষী বাহিনীর সদস্যদের বাছাই করে তাদের সেনাবাহিনীতে নিয়োগ করতে হবে। সেনাবাহিনী থেকে বাকশালীমনা, দুর্নীতিপরায়ণ এবং উচ্চাভিলাষীদের বের করে দিতে হবে। প্রয়োজন মতো ইউনিটগুলোর পুনর্বিন্যাস করতে হবে। কমান্ডো স্ট্রাকচারে প্রচুর রদবদল করতে হবে। সর্বোপরি সেনাবাহিনীর প্রতিটি সৈনিককে বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্যাবলী সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এ সমস্ত কাজে বিভিন্ন ক্যান্টনমেন্টের সেনা পরিষদের সদস্যরাই ছিল জেনারেল জিয়ার মূল শক্তি। তাদের সার্বিক সাহায্যের উপর ভিত্তি করে জেনারেল জিয়া তার দায়িত্ব পালন করতে চলেছিলেন। আওয়ামী বাকশালী আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত অফিসারদের সামরিক বাহিনীতে পুনর্বহালের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই নীতি কার্যকরী করার দায়িত্ব দেয়া হয়েছিল জেনারেল জিয়াউর রহমানকে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী তার দায়িত্ব পালনের উদ্যোগ গ্রহণ করেন। একই সাথে আমরা তখন দেশপ্রেমিক জাতীয়তাবাদী রাজনৈতিক দল, গ্রুপ এবং ব্যক্তিবর্গের সাথে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো, জাতীয় সরকার, নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে মতবিনিময় করেছিলেন। এই প্রক্রিয়াটাও ছিল ভীষণ জটিল। বিগত ঐক্য প্রক্রিয়ার মতো এই সমস্ত বিষয় আলোচনাকালে সব রাজনৈতিক দলই তাদের দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছিলেন। এমনকি জাতীয় সরকার গঠনের প্রস্তাবটি খন্দকার মোশতাক আহমেদ প্রথমে মেনে নিতে চাচ্ছিলেন না। তিনি চাইছিলেন সরকার প্রধান থেকে একটি নিজস্ব দল গঠন করে তার অধীনস্থ সরকারের অধীনেই নির্বাচন করতে। কিন্তু আমাদের জোরালো যুক্তির পরিপ্রেক্ষিতে তাকে মেনে নিতে হয়েছিল জাতীয় সরকার গঠনের প্রস্তাব। যে সংসদের গণতন্ত্রের বলি দিয়ে বাকশাল কায়েম করছিল, তাদের মাধ্যমে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার পর মোশতাক সরকার এবং গণপরিষদ ভেঙে দিয়ে সর্বদলীয় সরকার গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমরা। বামপন্থী রাজনৈতিক অনেক দলই, বিশেষ করে জাসদ, চাচ্ছিল একটি বিপ্লবী সরকার কায়েম করে তার দলীয় কর্মসূচি বাস্তবায়ন করি। কিন্তু তাদের সেই প্রস্তাবের নাকচ করে দিয়ে তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার কোনো ইচ্ছে নেই আমাদের। এমনকি রাজনীতিতে সরাসরিভাবে সেনাবাহিনীর অংশগ্রহণের বিরুদ্ধে সেনা পরিষদ। জাতীয় কিংবা নির্দলীয় সরকার গঠন করা হবে কোনো বিশেষ দলের কর্মসূচি কার্যকরী করার জন্য নয়। তাদের দায়িত্ব হবে দেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করা। দলীয় কর্মসূচি বাস্তবায়নের অধিকার অর্জন করবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত রাজনৈতিক দল। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়াত জামিল জেনারেল জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। জেনারেল জিয়া জানালেন, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়াত জামিল তার কাজে বাধার সৃষ্টি করেছে। কিছু বাকশালী মনা অফিসার তাদের সাথে হাত মিলিয়েছে। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়াত জামিল তাদের সাথে হাত মিলিয়েছে কিছু বাকশালপন্থী অফিসার। ব্রিগেডিয়ার খালেদ একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু ভীষণ উচ্চাভিলাষী। তার উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য অতি কৌশলে যুদ্ধের সময় থেকেই তিনি তার শক্তি এবং প্রভাব বৃদ্ধি করার প্রচেষ্টা করে আসছিলেন। মুজিব সরকার এবং বাকশালীদের সহানুভূতিও ছিল তার প্রতি। আচমকা বাকশালী সরকারের পতনের ফলে তার সব পরিকল্পনা ভেস্তে যায়। তাই তিনি মরিয়া হয়ে উঠেছিলেন যে কোনো উপায়ে তার পরিকল্পনা কার্যকরী করে তার উচ্চাভিলাষ চরিতার্থ করতে। তার এই হীন চক্রান্তমূলক কার্যকলাপ থেকে তাকে কিছুতেই নিরস্ত্র করতে পারছিলেন না জেনারেল জিয়াউর রহমান। ক্ষমতার প্রতি ব্রিগেডিয়ার খালেদের এই দুর্বলতার পূর্ণ সুযোগ গ্রহণ করেছিল বাকশালী চক্র এবং তাদের মুরব্বী সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ এবং তাদের দোসর ভারতীয় সম্প্রসারণবাদ। 15ই আগস্ট পরবর্তী ঘটনা প্রবাহের চাকা ঘুরিয়ে দিয়ে জাতীয় আগস্ট বিপ্লবের পূর্ব অবস্থায় দেশকে নিয়ে যাওয়ার এক গভীর ষড়যন্ত্রের সূচনা ঘটানো হলো ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মাধ্যমে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টেও এই ষড়যন্ত্রের ব্যাপারে তথ্য পাওয়া যেতে লাগলো। ব্রিগেডিয়ার খালেদের প্রধান উস্কানিদাতা ছিল কর্নেল সাফায়েত। শেখ মুজিবের প্রতি অন্ধ এই অফিসার কিছুতেই বাকশালী সরকারের পতনকে মেনে নিতে পারছিলেন না। কুখ্যাত আত্রাই অপারেশনে চ্যাম্পিয়ন কর্নেল সাফায়াত জামিল, যাকে পরে ঢাকায় ব্রিগেড কমান্ডার হিসেবে নিয়োগ করে শেখ মুজিব পুরস্কৃত করেছিলেন, সেই সাফায়াত জামিলের অধীনস্থ ঢাকা ব্রিগেডই মুজিব সরকারের পতন ঘটালো। এই হিউমিলিয়েশন তার পক্ষে কিছুতেই সহ্য করা সম্ভব হচ্ছিল না। ব্রিগেড কমান্ডার হিসেবে এই গ্লানি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এর জন্যই সে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সরকার এবং জেনারেল জিয়ার বিরুদ্ধে যাচ্ছিল। তাদের সাথে জোট বেঁধে রক্ষী বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আগরতলা মামলার কয়েকজন অফিসার।
আসামিদের কয়েকজন অফিসার। প্রথমত আমরা কর্নেল ওসমানী, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এ ধরনের আত্মঘাতী এবং জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন সেটা বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু ক্রমে যখন বিভিন্ন সেনানিবাসগুলো থেকে সেনা পরিষদের সদস্যরা একই ধরনের খবর পাঠাতে লাগলো, তখন বিষয়টি চিন্তার কারণ হয়ে উঠলো। বোঝা যাচ্ছিল সংকট ঘনিয়ে আসছে। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে এ ধরনের সর্বনাশা চক্রান্ত থেকে সরে দাঁড়াবার জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তাতেও বিশেষ ফল হলো না। ৩৯-৩৬ জন সেনা অফিসারকে চাকরি থেকে অব্যাহতি দেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোন অঘটন ঘটানোর চক্রান্তের বানচাল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিশেষে সিদ্ধান্ত নেওয়া হলো ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল সাফায়াত এবং তাদের সহযোগীদের অবিলম্বে সেনাবাহিনী থেকে বহিষ্কার করতে হবে। দেশ এবং জাতিকে দাসত্বের হাত থেকে বাঁচানোর আর কোনো উপায়ই ছিল না। অনেক বিচার বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হলো অসৎ এবং কট্টর বাকশালীপন্থী অফিসারদের সামরিক বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হবে। সর্বমোট ৩৬ জন অফিসারকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কাজটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কারণ স্বাধীনতা সংগ্রামের সব যোগ্য কমান্ডারদের প্রতি একটা বিশেষ আকর্ষণ এবং আনুগত্য ছিল তাদের অধীনস্থ যোদ্ধাদের। সেই পরিপ্রেক্ষিতে ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়াতকে চাকরিচ্যুত করলে সেনাবাহিনীর একটা প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের চক্রান্তের আসল উদ্দেশ্য সৈনিকদের সামনে তুলে ধরলে ব্যক্তিগত আনুগত্যে যাদের আছে তারাও জাতীয় স্বার্থবিরোধী হীন চক্রান্তকে সমর্থন করবে না। আমাদের তরফ থেকে সিদ্ধান্তের কথাটা জেনারেল জিআই জেনারেল ওসমানীকে জানালেন। সব শুনে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না খালেদ এবং সাফায়াত এ ধরনের ন্যাক্কারজনক কাজে লিপ্ত হতে পারে। কিন্তু গোয়েন্দা বিভাগীয় প্রধানরা যখন বিস্তারিত রিপোর্ট তার সামনে পেশ করলেন, তখন অসহায় আক্ষেপে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন তিনি। বৃহত্তর চক্রান্তের বরে খালেদ চতুর। ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসররা বৃহত্তর চক্রান্তের বলে হিসেবেই শুধুমাত্র ব্যবহৃত হচ্ছিল। গোয়েন্দা রিপোর্ট থেকে বোঝা যাচ্ছিল তাজউদ্দিন আহমেদ পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন। গোয়েন্দা রিপোর্টগুলো থেকে পরিষ্কার হয়ে উঠেছিল এই চক্রান্তে হাত রয়েছে বাকশালীদের একটি চক্র এবং তাদের সার্বিকভাবে মদত যোগাচ্ছিল প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং সোভিয়েত ইউনিয়ন। তাদের রিপোর্ট অনুযায়ী ভারত এবং সোভিয়েত ইউনিয়ন চেষ্টা চালাচ্ছে আর্মির মধ্যে কিছু লোকের মাধ্যমে একটা প্রতি বিপ্লবী ঘটনা ঘটিয়ে জাতীয় পর্যায়ে বিভক্তি সৃষ্টি করে দেশকে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে 25 বছরের আওতায় বাংলাদেশে সরাসরিভাবে হস্তক্ষেপ করে জনাব তাজউদ্দিনের নেতৃত্বে একটি অনুগত সরকার গঠন করে বাংলাদেশকে আবার একটি করদ রাজ্যে পরিণত করা। রিপোর্ট থেকে আরো জানা গেল, এই নীল নকশা বাস্তবায়নে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশে অবস্থিত ভারত এবং সোভিয়েত ইউনিয়নের দূতাবাস যৌথভাবে অত্যাধিক মাত্রায় তৎপর রয়েছে। তাদের পরামর্শে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভাই সাবেক সংসদ বাকশালী নেতা জনাব রাশেদ মোশাররফ সংশ্লিষ্ট মহল এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মধ্যে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছেন। এই চক্রান্তের সম্পর্কে পরবর্তীকালে জনাব এনায়েতুল্লাহ খানের পত্রিকার সাপ্তাহিক হলিডেতে এক বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়। বাংলাদেশ দ্য আনফিনিশড রিভলিউশন গ্রন্থে জনাব লিভ সুজ লিখেছেন, রয়টার সংবাদদাতা জনাব আতিকুল আলমের হাতে ভারতীয় হাইকমিশন জনাব সমর সেনের কাছে অভ্যুত্থান বিষয়ক জনাব তাজউদ্দিনের স্বহস্তে লিখিত একটি চিঠি পৌঁছেছিল। জনাব জিল্লুর রহমান খান লিডারশিপ ক্রাইসিস ইন বাংলাদেশ গ্রন্থে লিখেছেন, খালেদ মোশাররফের অভ্যুত্থানের বিষয়ে জেলে 4 নেতা অবহিত ছিলেন। এটা ছিল একটি মুজিবপন্থী পাল্টা অভ্যুত্থান, কারণ 4 নেতা বীর দর্পে জেল থেকে বের হয়ে এসে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন। জেনারেল জিয়া নিজের অজান্তেই সতর্ক ঘণ্টা বাজিয়ে দিলেন। 36 জনের মধ্যে মাত্র 2 জন কর্নেল রৌফ এবং কর্নেল মালেকের অব্যাহতি ফাইল সই করিয়ে দিয়ে নিলেন তিনি প্রেসিডেন্টের কাছ থেকে। একই সাথে মুজিব আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত অফিসারদের পুনর্বহালের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য জেনারেল জিয়াকে অনুরোধ জানানো হয়। এর কয়েকদিন পরেই আমরা আবার চাকরিতে পুনর্বহাল হই। এতে করে সেনাবাহিনীতে বিপ্লবের সপক্ষ শক্তি বৃদ্ধি পায়। জেনারেল জিয়ার হাতেও এতে করে তুলনামূলক বেশি শক্তিশালী হয়ে ওঠে। জেনারেল জিয়া অবিলম্বে আমাদের সবাইকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করেন। আমাদের সেনাবাহিনীতে পুনর্বাসনের ফলে ব্রিগেডিয়ার খালেদ ও তার সমর্থকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তারা বুঝতে পারেন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিটগুলো আমাদের নিয়ন্ত্রণে চলে আসলে তাদের কোনো ষড়যন্ত্রে কার্যকরী করা সম্ভব হবে না। তারা এটাও বুঝতে পারলেন যে তাদের দিন ফুরিয়ে এসেছে, তাই তারা অস্থির হয়ে উঠলেন মরণ কাবড় দেওয়ার জন্য। ওই সময় একদিন জেনারেল জিয়া প্রেসিডেন্ট মোস্তাকের কাছ থেকে কর্নেল রৌফ
শেখ মুজিবের আমলে তার বিশেষ আস্থাভাজন সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান এবং কর্নেল মালেকের চাকরিচ্যুতির ফাইল সই করিয়ে নিয়ে সেনাবাহিনী থেকে তাদের অবসর প্রদানের আদেশ জারি করলেন। ব্যাপারটা জানতে পেরেই আমি শঙ্কিত হয়ে পড়লাম। ছুটে গেলাম জেনারেল জিয়ার কাছে। স্যার, এটা আপনি কি করলেন? কথা ছিল 36 জনকে একই সাথে অবসর করা হবে, সেটা না করে মাত্র 2 জনকে অবসর প্রদান করে বাকি ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিলেন আপনি। এটা কি ঠিক হলো? জবাবে জেনারেল জি আমাকে বললেন, ডোন্ট ওয়ারি, লেট মি মুভ স্টেপ বাই স্টেপ, থিংস উড বি অল রাইট, লেট মি হ্যান্ডেল দ্য অ্যাফেয়ার্স ইন মাই ওন ওয়ে। একটি আশ্চর্যজনক ঘটনা। একটি তরুণ প্রতারক আমার নাম ভাঙিয়ে ফায়দা লোটার চেষ্টা করে। একদিন রাতে ক্যাবিনেট মিটিং শেষ হবার পর মন্ত্রী মহোদয়গণও বঙ্গভবনের করিডোর বেরিয়ে এসেছেন। হঠাৎ মন্ত্রী জনাব রিয়াজউদ্দিন আহমেদ ভোলা মিয়া আমাকে ডেকে একটু নির্জনের জায়গায় নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, ডালিম, তোমার পাঠানো লোকটার কাজটা করে দিয়েছি। কালই পারমিটটা ইস্যু করে দেবার জন্য সেক্রেটারি সাহেবকে অর্ডার দিয়েছি। আমি আকাশ থেকে পড়লাম, চাচা, আমি তো কোনো লোককে পাঠাইনি আপনার কাছে, ব্যাপারটা একটু খুলে বলুন তো। আমার জবাবে তিনি একটু বিব্রত হলেন। বললেন, এক যুবক সকালে আমার অফিসে এসে বললেন তুমি তাকে পাঠিয়েছো, অনুরোধ জানিয়ে তাকে যাতে 50 লক্ষ টাকার একটা কাঠের পারমিট দিয়ে দেওয়া হয় যত শীঘ্র সম্ভব। সব শুনে আমি থ হয়ে গেলাম। কি সাংঘাতিক ব্যাপার, আমাকে বেচার চেষ্টা করছে কেউ। লোকটা কে জানার একটা কৌতূহল হলো। বললাম, এক কাজ করেন চাচা, আগামীকাল লোকটা যখন পারমিটটা নিতে আসবে তখন আপনি আমাকে জানাবেন, আমি আসবো দেখার জন্য লোকটা কে। আপনি আমার পরিচয় দেবেন আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয় বলে, বাকিটা ঘটনাস্থলে দেখবেন কি হয়। পরদিন সকালে যুবক পৌঁছা মাত্র আমি ফোনে পেলাম। আমি কয়েকজন আইবির লোক সঙ্গে করে উপস্থিত হলাম মন্ত্রী সাহেবের দপ্তরে। চেম্বারে ঢুকে দেখি এক কেতাদুরস্ত তরুণ চাচার মুখোমুখি বসে চা খাচ্ছে। আমি সালাম জানিয়ে বসলাম যুবকের পাশে। যুবকটা আমার পরিচিত নয়। চাচাকে উদ্দেশ্য করে বললাম, স্যার, আপনি বলেছিলেন আজ আসতে আমার ছোট ভাইয়ের আর্মিতে অফিসার র্যাঙ্কে ভর্তির ব্যাপারে। আপনি বলেছিলেন মেজর ডালিমের খুব ঘনিষ্ঠ কেউ আসবে আজ, যার মাধ্যমে কাজটা করিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি। আমার কথার ধরন বুঝে নিয়ে মিনিস্টার সাহেব বললেন, হ্যাঁ, এই ভদ্রলোকই তো সেই ব্যক্তি। বলেই আমাকে তার দুঃসম্পর্কের আত্মীয় বলে পরিচয় করিয়ে অনুরোধ জানালেন। ভাই সাহেবের ছোট ভাই কমিশন র্যাঙ্কের জন্য আইএসবি এর অপেক্ষায় আছে। বুঝতেই তো পারেন এদেশে সুপারিশ ছাড়া কিছুই হয় না। আপনি মেজর সাহেবের খাস লোক, তাই অনুরোধ জানাচ্ছি, ওর কাজটা যদি করে দিতেন তবে খুবই উপকার হতো। কথা শেষ হতে যুবক বললেন, কি যে বলেন মিনিস্টার সাহেব, এ তো খুবই সামান্য একটা কাজ, এর জন্য মেজর ডালিমের প্রয়োজন নেই। জেনারেল জিয়া কিংবা ব্রিগেডিয়ার খালেদকে বলে দিলেই যথেষ্ট। কথা শেষ করে যুবক আমার দিকে ফিরে তার একটা ভিজিটিং কার্ড দিয়ে বলল, আমার সাথে দেখা করবেন, আপনার সামনে জেনারেল জিয়া এবং ব্রিগেডিয়ার খালেদকে ফোন করে আপনার সমস্যার সমাধান করে দেব। তার সাহস এবং আত্মপ্রত্যয় দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। যুবক দিব্যি আরামে বসে সিগারেট টানছিল আর কথা বলছিল। চাচার সাথে চোখাচোখি হলো। দুজনকে কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে বেরিয়ে এসে বাইরে অপেক্ষারত আইবির লোকদের বললাম, লোকটা ধুরন্ধর ঠক, ভিতরে গিয়ে আপনারা আপনাদের কর্তব্য পালন করুন, তদন্তের রিপোর্টটা আমাকে দেখাবেন। পরে তদন্তে দেখা গিয়েছিল যুবকের নাম ঠিকানা সবই ভুয়া। রিপোর্টে ঠিক বোঝা যায়নি সমস্ত ব্যাপারটা একটা ঠকবাজি প্রতারণা ছিল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল। ঘটনাটি হাতে নাতে ধরা না পড়লে আমার নামে দুর্নীতির অভিযোগ রটানো যেত অবশ্যই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে এ ধরনের প্রতারণার ব্যাপারে সচেতন থাকার জন্য আবেদন জানানো হয়েছিল। আমরাও বিশেষভাবে সতর্ক হয়ে উঠেছিলাম চোখ কান খোলা রেখে চলতে। আবিদুর রহমান অতি কৌশলে ঘুষ দেবার দৃষ্টতা দেখালো। প্রত্যেক ধনী ব্যক্তি মনে করে যে কোনো জিনিসই টাকায় কেনা যায়। অক্টোবরের শেষাশেষি ঘটলো আরেকটি ঘটনা। এক সন্ধ্যায় মেজর শাহরিয়ার রেডিও কন্ট্রোল থেকে জরুরি ফোন করে ডেকে পাঠালো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজ রাতে আবিদুর রহমানকে কাস্টাডি থেকে বের করে লন্ডন পাঠাবার বন্দোবস্ত করেছেন প্রেসিডেন্ট। এই বিষয়ে আপনি কিছু জানেন কি? বলল শাহরিয়ার। না তো, এ বিষয়ে আমি কিছুই জানি না। স্যার, দুর্নীতির অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের এভাবে বিনা বিচারে ছেড়ে দেওয়া হলে এ সরকারের সুনাম ক্ষুণ্ণ হবে। লোকজন বলাবলি করবে আবার সেই পুরনো খেলাই শুরু হলো, টাকা পয়সার লেনদেনের মাধ্যমে দুর্নীতিবাজরা নিজেদের ধরাছোঁয়ার বাইরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছো শাহরিয়ার, তোমার খবর যদি সত্যি হয়ে থাকে তবে কিছুতেই আবিদুর রহমানকে বিদেশ যেতে দেওয়া ঠিক হবে না। তুমি পুনরায় তাকে আটকে রাখার ব্যবস্থা করো। তাকে ধরতে হবে এয়ারপোর্ট থেকে, যাতে করে এর পিছনে মূল ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়। অভিযুক্ত কাউকে ছেড়ে দেবার অধিকার কারণ নেই। আফটার ইউ গেট হিম, লেট মি নো। ওকে স্যার, আই শ্যাল ডু এভরিথিং দ্যাট ইজ নেসেসারি। টেলিফোন রেখে দিল শাহরিয়ার।
মাঝরাতে লন্ডনগামী ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় তুলে দেওয়া হয়েছিল আবিদুর রহমানকে। প্লেনের ভিতর থেকে অফলোড করে ধরে এনেছিল শাহরিয়ারের পাঠানো টাস্ক ফোর্স। খবর পেয়ে আমি গিয়ে উপস্থিত হলাম শাহরিয়ারের কন্ট্রোল রুমে। আইজি জনাব নুরুল ইসলাম এবং গ্রেফতারকৃত বিশেষ ব্যক্তিদের ইনচার্জ ডিআইজি জনাব এ চৌধুরীকেও ডেকে আনা হলো, কারণ খবর পাওয়া গিয়েছিল এ ব্যাপারে তাদের হাত রয়েছে। জনাব এ চৌধুরীকে জিজ্ঞেস করলাম, স্যার, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের দায়িত্ব তো আপনিই সরে রয়েছেন, তাই না? জি হ্যাঁ, জনাবে বললেন জনাব চৌধুরী। সেক্ষেত্রে জনাব আবিদুর রহমানকে ছাড়পত্র দিয়ে প্লেনে তুলে দেওয়ার ষড়যন্ত্র করলেন কার হুকুমে? আমার অপ্রত্যাশিত প্রশ্নে কিছুটা ভড়কে গেলেন জনাব চৌধুরী। আমতা আমতা করে বললেন, আইজি সাহেবের হুকুমে এ ব্যবস্থা করেছিলাম আমি। আইজি সাহেব, আপনি কি করে এ ধরনের হুকুম দিলেন? থতমত খেলেন আইজি সাহেব। প্রেসিডেন্টের কথা মতো কাজ করেছি আমি। প্রেসিডেন্ট সাহেব এ ব্যাপারে কোনো লিখিত অর্ডার দিয়েছেন কি? প্রশ্ন করলাম। জি না, টেলিফোনে বলেছিলেন। টেলিফোনের কথা যদি এখন প্রেসিডেন্ট অস্বীকার করেন তখন আপনার অবস্থা কি হবে আইজি সাহেব? আইনের রক্ষক হয়ে এ ধরনের কাজ করাটা কি ঠিক হয়েছে আপনার? আমার কথায় ভীষণভাবে ঘাবড়ে গেলেন পুলিশের জাজেল অফিসার জনাব ইসলাম। কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, মেজর সাহেব, উপরওয়ালাদের ইচ্ছা আমাদের মতো জুনিয়রদের জন্যই হুকুমেরই সমান। বাহ, বেশ বলেছেন। উপনিবেশিক আমলাদের এই বিশেষ গুণটি ভালোই জানা আছে আপনার, কিন্তু বাংলাদেশ তো একটি স্বাধীন দেশ। এক্ষেত্রে এমন আইন বিরোধী কাজ আপনার করতে একটুও বাধলো না? বাধবেই বা কেন? ঘুণে ধরা ব্যবস্থার শিকার আমরা আপনারা সবাই। স্বাধীনতার পূর্বকালে উপনিবেশিক আমলাতন্ত্রের সৃষ্টি করে তৃতীয় বিশ্বের সব দেশই শোষণ কায়েম করে রেখেছিল বিদেশি শাসকরা। তথাকথিত স্বাধীনতা লাভের পর সেই আমলাতন্ত্রের অবকাঠামো অটুট রেখে দেশকে লুটেছে সাদা চামড়ার জায়গায় জাতীয় ব্রাউন সাহেবরা। তাদের ওই অপশাসন শোষণে সবসময় মদত জুগিয়ে এসেছে ভাগীদার হিসেবে সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র। অসৎ রাজনীতিবিদ এবং আমলাতন্ত্রের মাঝে জাতীয় সম্পদ ভাগবাটোয়ারা হয়ে এসেছে সব আমলেই। কিন্তু এই লুটপাটের দায় দায়িত্ব কখনোই বহন করতে হয়নি আমলাতন্ত্রকে। সব দায় দায়িত্ব বহন করতে হয়েছে শুধু রাজনীতিবিদদেরই। আমলারা হেফাজতে থেকেছেন সব সময়, ব্যাকস্টেজ প্লেয়ার হিসেবে ধরাছোঁয়ার বাইরে। কিন্তু সেই অপকর্মের ধারাবাহিকতা বজায় রাখার জন্য মুক্তিযুদ্ধ কিংবা আগস্ট বিপ্লব হয়নি। এই দুটো সংগ্রামই করা হয়েছে জাতীয় পরিসরে সর্বক্ষেত্রে গণমুখী পরিবর্তন আনার জন্য। সেক্ষেত্রে সময়ের দাবিতে আমাদের মন মানসিকতা বদলাতে হবে, তা না হলে সবকিছুই ব্যর্থ হয়ে যাবে। আইজি সাহেব, প্রেসিডেন্ট যদি আপনাকে এ ধরনের কোনো কথা বলেও থাকেন তখন একজন অভিজ্ঞ অফিসার হিসেবে তো আপনার বলা উচিত ছিল যে কাজটা বেআইনি বিধায় করা ঠিক হবে না, তাই নয় কি? আশা করি আগামীতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আবিদুর রহমানকে ধরে আনা হয়েছে, যাবার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আইন সবার জন্য সমান কথাটা কাজেও প্রমাণিত হওয়া উচিত, কি বলেন? তাদের সাথে আলাপ শেষ করে জনাব আবিদুর রহমানকে ডাকিয়ে আনা হলো। আমাদের সামনে এসেই তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করে বলতে লাগলেন, স্যার, আমি জীবনে অনেক অন্যায় করেছি, যথেষ্ট টাকা পয়সাও অর্জন করেছি অসৎ উপায়। আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই, আমাকে একটা সুযোগ দেন আপনারা। বলেই বিদেশে একটি ব্যাংকের চেকবুক বের করে তার কয়েকটা ব্ল্যাঙ্ক পাতায় সই করে সেটা টেবিলের উপর রেখে দিয়ে বললেন, বিদেশে আমার যা গচ্ছিত আছে তার সবটাই আমি আপনাদের দিয়ে দিতে চাই স্বেচ্ছায়। কি সাংঘাতিক লোক! প্রকারান্তরে ঘুষ দিতে চাচ্ছেন তিনি। উপস্থাপনাটা অতি অভিনব এবং চমৎকার। তার সাথে আর কোনো কথা বলতেই রুচিতে বাঁধল না। শাহরিয়ারকে বললাম, আমি চললাম, অনেক রাত হয়ে গেছে। তুমি আবিদুর রহমান সাহেবকে আইজি সাহেবের হ্যান্ডওভার করে দাও বলে ফিরে এসেছিলাম। টিপিক্যাল আমলাতান্ত্রিক মানসিকতা। পররাষ্ট্র সচিব আমার শ্বশুর মহাশয়ের চাকরির মেয়াদ বাড়িয়ে দেওয়ার সুপারিশ করে আমাকে খুশি করতে চাইলেন। একদিন পররাষ্ট্র সচিব কাজে এসেছিলেন বঙ্গভবনে। মিলিটারি সেক্রেটারির ঘরে আমাকে দেখেই বলে উঠলেন, এই যে মেজর সাহেব, আপনাকে খুঁজছি। কেন বলুন তো? জানতে চাইলাম। আপনার শ্বশুর জনাব আর চৌধুরী আমার বিশেষ বন্ধু, তিনি এ মাসে রিটায়ার্ড করছেন। তার মতো একজন অভিজ্ঞ লোকের খুবই প্রয়োজন আমাদের লন্ডন মিশনে, বিশেষ করে এই সময়। তাই ভাবছি প্রেসিডেন্ট সাহেবকে বলে 3 বছরের একটা এক্সটেনশন করিয়ে দিই, কি বলেন? প্রেসিডেন্টের বিশেষ কারণে যে কোনো অফিসারকে সর্বাধিক 3 বছর পর্যন্ত এক্সটেনশন দেবার ক্ষমতা রয়েছে। ধৈর্য সহকারে তার কথা শুনে বললাম, স্যার, আমার শ্বশুর সরকারি চাকরির নিয়ম অনুযায়ী রিটায়ার করছেন। তাকে এক্সটেনশন দেওয়ার প্রয়োজন আছে কিনা সেটা আপনার ডিপার্টমেন্টাল অ্যাফেয়ার্স, সেটা আপনি ভালো বুঝুন। এক্ষেত্রে আমার মতামত কিংবা পরামর্শ নেবার যৌক্তিকতাটা ঠিক বোধগম্য হচ্ছে না। আমার জবাবে সেক্রেটারি সাহেব যেন একটু দমে গেলেন, কিন্তু ঝানু লোক যেতে যেতে বলে গেলেন, না মানে ব্যাপারটা আপনাকে জানিয়ে রাখা আর কি, এছাড়া আর কিছুই না। উদ্দেশ্য পরিষ্কার। তিনি আমাকে জানান দিয়ে গেলেন আমার শ্বশুরের এক্সটেনশনটা হচ্ছে তারই উদ্যোগে। তিনি পরে ঠিকই প্রেসিডেন্টের কাছে ফাইলটা পাঠিয়েছিলেন স্ট্রংলি রিকমেন্ডেড করে, তবে আমি সেটা হতে দেইনি প্রেসিডেন্টকে অনুরোধ করে। আমার যুক্তি ছিল, সাধারণভাবে সরকারের নীতি যেখানে এক্সটেনশনের বিরুদ্ধে, সেখানে আমার শ্বশুরকে এক্সটেনশন দিলে লোকজন কথা বলার সুযোগ পাবে।
তোষামতকারীরা রাষ্ট্রপতিকে খুশি করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল। সাধারণভাবে মানব চরিত্র তোষামদের প্রতি দুর্বল হয়ে থাকে। মোসাহেবদের দল মানুষকে আরো দুর্বল করে তুলতে পারে। একদিন দেখি জাতীয় ব্যাংকের গভর্নর জোরে সোরে লবি করে চলেছেন, নতুন নোট যেটা ছাপাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে প্রেসিডেন্ট মোশতাকের ছবি ছাপানো উচিত। কয়েকজন পদস্থ আমলাও কোরাসে যোগ দিয়ে একই কথা বলে বেড়াচ্ছে। এই ফাঁকে আমি গভর্নর সাহেবের কাছে পেয়ে বললাম, স্যার, অস্থায়ী সরকার রাষ্ট্রপতির ছবি ছাপানোর জন্য এতটা মরিয়া হয়ে উঠেছেন কেন? আমার প্রশ্নের উপযুক্ত জবাব খুঁজে না পেয়ে কিছু না বলেই কেটে পড়লেন। এমনি ভাবে একদিন শুনতে পেলাম কিছু রাজনৈতিক নেতা এবং কিছু আমলা বিতর্কের ঝড় তুলেছেন। আমাদের কোনো নির্দিষ্ট জাতীয় পোশাক নেই, একটা জাতীয় পোশাক নির্ধারণ করতে হবে। পোশাক যেটাই সাব্যস্ত করা হোক না কেন, মোশতাক টুপিকে অবশ্যই জাতীয় পোশাকের অংশ হিসেবে গ্রহণ করতে হবে। মুসলমান হিসেবে জাতীয় পোশাকের টুপি থাকতে পারে যুক্তিসঙ্গত কারণে, কিন্তু সেটা মোশতাক টুপি হতে হবে কোন যুক্তিতে, সেটা বোধগম্য হচ্ছিল না। তাই একদিন তদবিরকারীদের একজন জাদরাল নেতাকে অনুরোধ করেছিলাম যুক্তিটা আমাকে বুঝিয়ে দিতে। তিনি তেমন কোনো ঠেসে যুক্তি দিতে ব্যর্থ হয়েছিলেন। এরপর হঠাৎ করে এই তদবিরে ভাটা পড়েছিল, যে কোনো কারণেই হোক। সব জায়গাতেই কেমন যেন পচনের দুর্গন্ধ, ধসে পড়েছে চারিত্র্য এবং মানবিক মূল্যবোধ। যে কোনো রাষ্ট্রের জন্য সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র হলো মেরুদণ্ড। সেখানে আগা থেকে গোড়া পর্যন্ত পচন ক্যান্সারে পরিণত হয়েছে। সেই ক্যান্সার ছড়িয়ে পড়েছে জাতীয় পরিসরে। সেখানে শুদ্ধি অভিযান চালিয়ে কতটুকু পরিবর্তন আনা সম্ভব, সেটা একটা কঠিন প্রশ্ন এবং ভাবনার বিষয়। দ্রুত এই পচন এবং অবক্ষয়ের হাত থেকে দেশ এবং জাতিকে বাঁচানো অত্যন্ত দুরূহ কাজ। অসম্ভবকে সম্ভব করার প্রক্রিয়া শুরু করার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব ঐতিহাসিকভাবেই আজ আমার উপর বর্তেছে। এই গুরুদায়িত্ব পালনের আপ্রাণ চেষ্টা করে চলেছি আমরা পাহাড় সমান প্রতিবন্ধকতার মুখে। জানি না কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবো এই প্রক্রিয়াকে। এ সমস্ত ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিন পরদিন অভ্যাস মতো ভোর 6টায় ঘুম ভেঙে গেল। প্রাতঃক্রিয়া সম্পন্ন করে কাপড় পরছিলাম, সেই সময় প্রেসিডেন্টের আড্ডালে এসে জানালো প্রেসিডেন্ট সাহেব নাস্তার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন। তার কামরায় গিয়ে দেখলাম আমাদের প্রায় সবাই সেখানে উপস্থিত। আমি একটা খালি চেয়ারে বসলাম প্রেসিডেন্টের অনুমতি নিয়ে। ভাবছিলাম প্রেসিডেন্ট গত রাতে আবিদুর রহমানের বিষয়ে জিজ্ঞাসা করবেন, কিন্তু সেই বিষয়ের কোনো উল্লেখ না করে হঠাৎ তিনি বলে উঠলেন, বাবা, আমগো মধ্যে কমিউনিস্ট কেডা কেডা? অপ্রত্যাশিত প্রশ্নটা করে তিনি আমাদের সবাইকে দেখতে লাগলেন তীক্ষ্ণ জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে। মুখে ছিল তার স্বভাবসিদ্ধ রহস্যময় হাসি। আমাদের কেউই তার প্রশ্নের জবাবে কিছুই বলল না। তিনি আমাদের সবাইকে নিশ্চুপ দেখে আবার বললেন, যারাই কমিউনিস্ট হও না কেন, তোমরা জাইন্না রাখো আমি সবচেয়ে বড় কমিউনিস্ট। এরপর আর বিশেষ কোনো কথাবার্তা হলো না। নাস্তা শেষে আমরা সবাই বেরিয়ে এলাম। মনে খটকা লাগলো, প্রেসিডেন্ট হঠাৎ এমন করে একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করলেন কেন? তবে কি তিনি বিভিন্ন রাজনৈতিক দল, নেতৃবৃন্দ এবং ব্যক্তিদের সাথে আমাদের, বিশেষ করে আমার গোপন যোগাযোগের বিষয়ে কিছু জানতে পেরেছেন? নাকি তিনি ইঙ্গিতে আমাদের কাছে নিজেকে প্রগতিবাদী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করলেন? কিছুই ঠিক বুঝতে পারলাম না। তার সেই উক্তি রহস্যবৃত্তই রয়ে গেল আমাদের সবার কাছে। মেজর নূর পেল আলটিমেটাম। মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবাল জেনারেল জিয়াকে চিফ অফ স্টাফের পদ থেকে সরানোর ব্যাপারে তাদের শেষ কথা জানিয়ে দেয়। এদিকে আমাদের চাকরিতে পুনর্বহালের গ্যাজেট নোটিফিকেশন বেরোলেও পোস্টিং অর্ডার তখনো পর্যন্ত বেরোয়নি। লিস্টেড অফিসারদের চাকরিচ্যুতের ফাইলটিও সই হয়ে আসেনি প্রেসিডেন্টের কাছ থেকে। বুঝতে পারলাম বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কূটচালের পরিপ্রেক্ষিতে এই দুটো বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্বিত হচ্ছে। গলতটা যে কোথায় সেটা খুঁজে বের করার চেষ্টা করেও কোনো হদিস পেলাম না। আমলাতান্ত্রিক মারপ্যাচের গোলক ধাঁধায় সংকট ঘনীভূত হতে থাকলো। সেপ্টেম্বরের শেষে এক দুপুরে মেজর নূর এসে উপস্থিত হলো আমার ঘরে। কি ব্যাপার নূর, তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে? চিন্তারই বিষয় স্যার, গত দুদিন যাবৎ মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালের সাথেই আছি। শেষবারের মতো ওরা আমার মাধ্যমে অনুরোধ জানিয়েছে তাদের প্রস্তাবটা উপেক্ষা না করে পুনর্বিবেচনা করার জন্য। ওরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে জেনারেল জিয়াকে আর্মি চিফ অফ স্টাফের পদ থেকে সরাবার প্রস্তাব সেনা পরিষদ যদি মেনে না নেয়, তবে তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নূরের কথায় বুঝতে পারলাম বিপদ ঘনিয়ে এসেছে। যে কোনো সমঝোতার ভিত্তিতেই হোক, হাফিজ ও ইকবাল ব্রিগেডিয়ার খালেদের সাথে এক হতে চলেছে। প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওপর বিশেষ প্রভাব রয়েছে হাফিজ এবং ইকবালের। প্রথমে ইস্ট বেঙ্গলকে হাত করতে পারলেই সম্ভব হবে ব্রিগেডিয়ার খালেদের পক্ষে ঢাকায় জেনারেল জিয়ার বিরুদ্ধে কোনো বিপ্লবী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়া, আর সেটা হবারই আলামত দেখা যাচ্ছে। মেজর নূরের কাছে তাদের প্রকাশিত মনোভাব সেই ইঙ্গিতই বহন করছে। চিন্তিত হবেই নূরকে বলেছিলাম, ওদের বলে দিও যা ইচ্ছে তাই ওরা করতে পারে। তাতে বাধা দিতে না পারলেও সমর্থন আমরা কিছুতেই দিতে পারবো না। এই বিষয়ে মিটিং এ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই বলবৎ থাকবে।
আমি আমার সাথে সম্পূর্ণভাবে একমত স্যার। দেশের স্বার্থে আর কিছু করতে না পারলেও জাতীয় স্বার্থ বিরোধী যে কোনো চক্রান্তের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে যাব শেষ রক্তবিন্দু দিয়ে। তবু নীতির প্রশ্নে অটল থাকতে হবে আমাদের। আপনি জেনারেল জিয়াকে সাবধান হতে বলেন স্যার, যে কোনো সময় চরম একটা কিছু ঘটে যেতে পারে। নূরের সাথে আলাপের পর সেদিনই ছুটে গিয়েছিলাম জেনারেল জিয়ার কাছে। তার বাসার লনে বসে কথা হচ্ছিল। স্যার, কি অবস্থা সেনানিবাসের? খালেদ এবং সাফায়াতের উদ্ধতের মাত্রা সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওদের সন্দেহমূলক আচরণের খবরাখবর আসছে সব দিক থেকে। তাদেরকে কি করে হ্যান্ডেল করা যায় সেটাই ভাবছি। স্যার, শুনতে পাচ্ছি ব্রিগেডিয়ার খালেদ নাকি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে হাত করার চেষ্টা করছেন। এ ব্যাপারে আপনার সতর্ক হওয়া উচিত। প্রথম বেঙ্গলকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলে ঢাকায় ব্রিগেডিয়ার খালেদের যে কোনো একটা চূড়ান্ত অঘটন ঘটিয়ে ফেলার ঝুঁকি নিতে পারে। ডোন্ট ইউ ওয়ারি, দ্য অ্যাডভান্সড পার্টি অফ দ্য field regiment has already arrived from Kumilla and the main body is on the way. They should be here just within a few days. প্রথম ইস্ট বেঙ্গল সম্পর্কে ভেবো না, ওটা তো আমারই নিজস্ব ব্যাটালিয়ন। হাউ কুড খালেদ লে হিজ হ্যান্ড অন ইট? স্বভাবসিদ্ধ আত্মপ্রত্যয়ের সাথে জবাব দিলেন জেনারেল জিয়া। তবুও সাবধানের মান নেই স্যার, সব দিক থেকে সার্বক্ষণিক নজর রেখে চলতে হবে আপনাকে এখন থেকেই। প্লিজ ডোন্ট আন্ডার এস্টিমেট ইউর অপোনেন্ট। ভালো কথা, আমাদের পোস্টিং অর্ডারগুলো এখনো বেরোচ্ছে না কেন? এ ব্যাপারে গড়িমসি করছে কেন এমএস ব্রাঞ্চ? আওয়ার পোস্টিং ইজ দ্য different strategically important units would immensely strengthen your hand to deal with Brigadier Khaled and company, particularly in the present complex and explosive situation. You should have been able to get the retirement order signed by the president by now. I tell you, sir, time is running out and you must expert yourself to get these things done before it is too late. I understand, জবাব দিলেন জেনারেল জিয়া। বাইরে প্রকাশ না করলেও তিনি যে ভীষণভাবে উদ্বিগ্ন সেটা আমি তাকে একান্তভাবে জানি বলেই বুঝতে পারছিলাম। এভাবে সেদিন আমাদের আলাপ শেষ হয়েছিল। সেটাই ছিল 2 এবং 3 নভেম্বরের আগে তার সাথে আমার শেষ সাক্ষাৎ। আসন্ন বিপর্যয় মোকাবেলার রাজনৈতিক প্রচেষ্টায় সেনা পরিষদ। বিপর্যয় ঠেকাবার জন্য সব মহলের কাছ থেকে রাজনৈতিক সহযোগিতা এবং সমর্থন আদায় করার আপ্রাণ চেষ্টা করা হয়। আসন্ন বিপর্যয়ের মোকাবেলা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছিল সেনা পরিষদ। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম যে কোনো প্রতি বিপ্লবের মোকাবেলা করার জন্য বর্তমান অবস্থা সম্পর্কে জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক সব রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করা উচিত। আলোচনা হলো সাম্যবাদী দলের নেতা তোহা ভাই, সর্বহারা পার্টির মাহবুব, জাসুদের মেজর জলিল এবং গণবাহিনীর নেতা কর্নেল তাহেরের নাম। সোভিয়েত ভারত মধ্যপুষ্ট যে কোনো প্রতি বিপ্লবী চক্রান্তের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছিলেন সবাই। সবকিছু জানার পর কর্নেল তাহের বলেছিলেন, এই মুহূর্তে জেনারেল জিয়ার বিরোধিতা করা দেশদ্রোহিতারই সমান। কারণ বর্তমান অবস্থায় দেশ সেনাবাহিনী পুনর্গঠন এবং ঐক্যের প্রয়োজনে জেনারেল জিয়ার কোনো বিকল্প নাই। তাছাড়া যে কোনো বৈদেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে তোলার জন্য জিয়ার ভাবমূর্তি, ব্যক্তিত্ব এবং হোক না কেন বাঁচিয়ে রাখতে হবে বিপ্লবের স্বার্থে, জাতীয় স্বার্থে। তিনি দ্ব্যর্থহীনভাবে আরো বলেছিলেন, অবশেষে খালেদ যদি সত্যি জেনারেল জিয়ার বিরুদ্ধে কোনো প্রতি বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করে তবে তার নেতৃত্বাধীন গণবাহিনী সেনা পরিষদের সাথে ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তের বিরোধিতা করবে। আবার আমরা শুরু করব সমাজ পরিবর্তনের অসমাপ্ত বিপ্লব। বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার স্বার্থে ঐক্যফ্রন্ট গঠন করতে হবে অন্যান্য সব জাতীয়তাবাদী এবং প্রগতিশীল দলগুলোর সাথে। এ ব্যাপারে আমাদের বিভিন্ন মহলের সাথে আলোচনার কথা শুনে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। সেদিন আমাদের আলাপ হচ্ছিল পুরনো বন্ধুত্বের পরিপ্রেক্ষিতে। একান্ত বিশ্বাস এবং নির্ভরশীলতার সাথে আলোচনা করছিলাম আমরা। সেদিন কোনো বিশেষ দলের নেতা হিসেবে কথা বলছিলেন না কর্নেল তাহের। তার অঙ্গীকারে খুঁজে পেয়েছিলেন নিষ্কলুষ, নিবেদিত প্রাণ দেশপ্রেমিক একজন সচ্চা মুক্তিযোদ্ধার আন্তরিক উৎকণ্ঠা। মুক্তিযুদ্ধের শুরুতে একদিন কোয়েটা থেকে একত্রে পালিয়ে আসার পরিকল্পনা প্রণয়নে নিঃস্বার্থ দেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করেছিল। সেই একই অনুপ্রেরণায় আজ আবার জাতির এক মহান ক্রান্তিলগ্নে আমরা অঙ্গীকারাবদ্ধ হলাম জাতীয় স্বার্থ বিরোধী যে কোনো চক্রান্তের মোকাবিলা করার জন্য, ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে। রাজনৈতিক দর্শন এবং লক্ষ্য হাসিলের পদ্ধতিতে আমাদের মাঝে কোনো কোনো ক্ষেত্রে মতবিরোধ থাকলেও সেটা দেশ এবং জাতির স্বার্থে ঊর্ধ্বে নয়।
সে প্রশ্নে আমরা এক এবং অভিন্ন। সিদ্ধান্ত নেওয়া হলো যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য সেনা পরিষদ এবং গণবাহিনীকে যৌথভাবে প্রস্তুত করে তুলতে হবে অতি সতর্কতার সাথে। কর্নেল তাহের এবং আমাদের মাঝে সার্বক্ষণিক যোগাযোগের বন্দোবস্ত করা হলো। ৩রা নভেম্বরের কুদাতা এবং ৭ই নভেম্বরের সিপাহী জনতার সফল বিপ্লব। ২রা নভেম্বর ১৯৭৫ সাল ব্রিগেডিয়ার খালেদ এবং তার সঙ্গীরা প্রতি বিপ্লবী কুদাতা ঘটাবার চেষ্টা করে। সেই ক্রান্তি লগ্নে নিম্নি ছিল আমার পাশেই, সর্বদাই এবং আমার সব দুঃখ কষ্টের সমান ভাগিদার হয়ে থেকেছে। সব বিপদ আপদের মোকাবেলা করতেও কুণ্ঠিত হয়নি কখনো। ২রা নভেম্বর ১৯৭৫ সাল গত বেশ কয়েকদিন কাজের চাপে বাসায় যাওয়া হয়নি। ঠিক করলাম দুপুরের পর কিছু সময় পর বাসায় যাব। প্ল্যান মাফিক লাঞ্চের পর এক ফাঁকে চলে এলাম মালিবাগে। বেশ কয়েকদিন বিরতির পর হঠাৎ আমার আগমনে বাসার সবাই খুব খুশি হলো। সবাই মিলে খাওয়া দাওয়া হই হুল্লোড় করা হলো আনন্দ ঘন পরিবেশে। সন্ধ্যায় নিম্মিকে নিয়ে গেলাম মিন্নু ফুপুর বাসায়। রাতের খাওয়া ওখানেই খেতে হলো। বেশ রাত অব্দি গল্পগুজব করে আমি আর নিম্মি ফিরছিলাম মালিবাগে। হঠাৎ নিম্মি বলল, আজ আমি তোমার সাথে বঙ্গভবনে থাকবো। ১৫ই আগস্টের পর থেকেই বেচারি ভীষণভাবে অবহেলিত। একদম সময় দিতে পারছিলাম না ওকে। বললাম ঠিক আছে তাই হবে। দুজনে ফিরলাম বঙ্গভবনে। সময় তখন মধ্যরাত পেরিয়ে গেছে। তেমন কোনো ব্যতিক্রম চোখে পড়লো না। সিঁড়ি বেয়ে দোতলায় আমার কামরার দিকে এগুচ্ছি। ডিউটিরত হাবিলদার এগিয়ে এসে বললেন, স্যার, মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবাল সাহেব বঙ্গভবন ছেড়ে চলে গেছেন। প্রথম ইস্ট বেঙ্গল গার্ড রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত এসে পৌঁছানি ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার্স থেকে। সবাই আপনাকে খুঁজছেন। কর্নেল রশিদ, কর্নেল ফারুক এবং অন্যান্য অফিসাররা প্রেসিডেন্ট সাহেবের সাথে বৈঠক করছেন। আচমকা খবরটা পেয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন, কিন্তু যেভাবে অবস্থা গড়াচ্ছিল তাতে এমন কিছু একটা ঘটতে পারে সেটা অপ্রত্যাশিত ছিল না। বিগত দিনগুলোর ঘটনা প্রবাহের স্বাভাবিক পরিণতি হিসেবে ধরে নিয়েছিলাম সমস্ত ব্যাপারটাকে। নিম্মিকে কামরার দিকে যেতে বলে গিয়ে হাজির হলাম প্রেসিডেন্টের সুইটে। প্রেসিডেন্ট সাহেব বেশ কিছুটা বিরক্ত এবং উত্তেজিত ভাবে একটা সোফায় পা গুটিয়ে তার নিজস্ব স্টাইলে বসে থেকে পাইপে তামাক ভরছিলেন। কর্নেল রশিদ রেড টেলিফোনে কার সাথে যেন যোগাযোগের চেষ্টা করছিল। কর্নেল ফারুক আরেকটি সোফায় নিশ্চুপ বসেছিল। ঘরে ঢুকে প্রেসিডেন্টকে সালাম দিয়ে কর্নেল রশিদের কাছে জানতে চাইলাম, ব্যাপার কি রশিদ, কি হয়েছে? যা এতদিন সন্দেহের পর্যায়ে ছিল তাই হয়েছে। তোর দুই বন্ধু হাফিজ এবং ইকবাল প্রথম ইস্ট বেঙ্গলের সব ট্রুপস উইথড্র করে নিয়ে গেছে বঙ্গভবন থেকে। প্রথমে সবাই মনে করেছিলাম এটা রুটিন রিপ্লেসমেন্টের ব্যাপার, কিন্তু সন্ধ্যার পরও যখন রিপ্লেসমেন্ট এসে পৌঁছালো না তখন থেকে ক্যান্টনমেন্টে ফোন করে চিফ জেনারেল জিয়া, সিজিএস ব্রিগেডিয়ার খালেদ, ব্রিগেড কমান্ডার সাফায়াত কাউকে কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছে না। এদিকে খবর পাওয়া যাচ্ছে ক্যান্টনমেন্টে অস্বাভাবিক ট্রুপস মুভমেন্টস হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউই কিছু পরিষ্কার করে বলতে পারছে না ক্যান্টনমেন্টে কি ঘটছে। জেনারেল ওসমানীর সাথে যোগাযোগ করতে পেরেছি, কিন্তু তিনিও সঠিক কিছু বলতে পারলেন না। তিনি বঙ্গভবনে আসছেন। জেনারেল ওসমানী ব্রিগেডিয়ার খলিলকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন বিডিআর এর 2টো রেজিমেন্ট বঙ্গভবনে পাঠিয়ে দিতে। হাফিজ এবং ইকবালকে পাওয়া যাচ্ছে না টেলিফোনে। আমার সাথে কথা শেষ করে কর্নেল ফারুককে বলা হলো রেসকোর্সে তার টাস্ক রেজিমেন্টের কাছে চলে যেতে। কর্নেল ফারুক রেসকোর্সে যাবার জন্য উঠে দাঁড়াতে আমি বললাম, ফারুক, তুই অবশ্যই রেসকোর্সে যাবি, তবে ইউ উড নট মুভ আন্ডার এনি প্রভোকেশন অন সার্কামস্টেন্সেস হোয়াটসএভার। সব বিষয় পরিষ্কার হবার পরই আমাদের করণীয় কি হবে সেটা বিবেচনা করা হবে। এর আগে আমাদের তরফ থেকে কোনো মুভ নেওয়াটা যুক্তিসঙ্গত হবে না। প্রথমত চেষ্টা করতে হবে এই সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করা যায় কিনা। এর জন্য আমি নিজেই যাব ক্যান্টনমেন্টে। আমি ফিরে না আসা পর্যন্ত আমার কিছু না হওয়া পর্যন্ত নো অ্যাকশন অ্যাট অল। ইজ দ্যাট ক্লিয়ার? ইতিমধ্যে জেনারেল ওসমানী এসে পৌঁছেছেন। তিনিও আমার অভিমতকে সমর্থন জানালেন। আমরা যখন আলোচনায় ব্যস্ত তখন বিডিআর এর 2টো রেজিমেন্ট এসে পৌঁছে গেছে সে খবর নিয়ে এলো মেজর পাশা, মেজর শাহরিয়ার এবং ক্যাপ্টেন বজলুল হুদা। নিম্নে গিয়ে তাদের ঘুম থেকে ডেকে তুলেছিল। সিদ্ধান্ত অনুযায়ী মেজর শাহরিয়ার চলে গেল তার রেডিও বাংলাদেশ কন্ট্রোল সেক্টরে। ক্যাপ্টেন হুদা প্রেসিডেন্ট জেনারেল ওসমানী এবং কর্নেল রশিদকে সাহায্য করার জন্য বঙ্গভবনই থাকবে, সেটাই সিদ্ধান্ত হলো। বাকিরা সবাই প্রত্যেকের জন্য নির্দিষ্ট এবং ডেপ্লয়েড ইউনিটগুলোর কমান্ড ধরে নেবার জন্য যার যার পজিশনে চলে গেল। আমি বেরিয়ে আসছিলাম ঠিক সেই সময় কর্নেল রশিদ আন্তরিকভাবে বলেছিল, ডালিম, ভেবে দেখো এই অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়া ঠিক হবে কিনা। সেই তরল অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও তাৎক্ষণিকভাবে জবাব দিয়েছিলাম, এই ক্রান্তিলগ্নে দেশ এবং জাতিকে বাঁচাতে সামওয়ান হ্যাজ টু ক্লিন দ্য ডার্টি লিনেন, দেন হোয়াই নট মি। প্রেসিডেন্টের সুইট থেকে বেরিয়ে চলে এলাম আমার কামরায়। বেচারির নিম্নি অবস্থার গুরুত্ব উপলব্ধি করে বেশ কিছুটা ঘাবড়ে গেছে। জিজ্ঞেস করলো, এখন কি হবে?
আমি বললাম, তুমি বঙ্গভবন ছেড়ে ড্রাইভারকে সঙ্গে নিয়ে কোনো নিরাপদ জায়গায় চলে যাও। ঠিক বুঝতে পারছি না ঘটনা কোন দিকে মোড় নেয়। যাই হোক না কেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। ড্রাইভারকে ডাকিয়ে এনে নির্দেশ দিলাম, বেগম সাহেবের হুকুম মতো তার সাথেই থাকবে, তুমি যতক্ষণ তিনি চান। মিনমি কিছুক্ষণ ইতস্তত করে নিশিরাতে একা একা বেরিয়ে গেল একরাশ আশঙ্কা মনে নিয়ে অজানা ঠিকানার উদ্দেশ্যে। যাবার সময় অশ্রুসিক্ত চোখে ধরা গলায় শুধু বলে গেল, আল্লাহর হাতেই তোমাকে শপথ করে দিয়ে গেলাম, সাবধানে থেকো।